জবরবান পর্বতমালার একদম পাহাড়ের গা বেয়ে মেঘ নেমে আসছে আর নিচে টিউলিপ গার্ডেন। কি আছে? টুরিস্টদের এইভাবে হয়রানি আমি কোনো মানে টুরিস্ট স্পটে আমি দেখিনি টুরিস্টদেরকে এইভাবে হয়রানি করে। নমস্কার, অভিযাত্রী চ্যানেলে কাশ্মীর সিরিজের শেষ এপিসোডে সবাইকে স্বাগত। শেষ বললেই কি শেষ হয়ে যায়, নাকি শেষ করলেই শেষ করা যায়? উত্তরটা হলো না, শেষ মানেই শেষ নয়, বা অঞ্জন দত্তের কথায় শেষ বলে কিছু নেই। এই যে আমরা আমাদের কাশ্মীর সিরিজের শেষ এপিসোডে এসে উপনীত হয়েছি, হয়তো এই কাশ্মীর সিরিজটা শেষ হয়ে যাবে, কিন্তু মনের মণিকোঠায় যে স্মৃতিগুলো রইল তাদের শেষ নেই, যে মুহূর্তগুলো জন্মালো তাদের মৃত্যু নেই। আর ফেরার পথেই ট্রেনে বসে যে ছকে ফেলা হলো আবার নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা, তাই শেষ বলে কিছু নেই। তবে কাশ্মীর সিরিজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভিযাত্রী। গুড মর্নিং ফ্রম ডাল লেক। এখন বাজে 6:30, আর এইখানে ঠিক ভিউটা দেখুন একবার, শান্ত শীতল ডাল লেক, চারিদিকে জবরবান পর্বতমালা পাহাড়াদারের মতন দাঁড়িয়ে। এখনও সেই শিকারার ভিড়টা নেই, টুরিস্টের ভিড়টা নেই, বেশ আরামদায়ক। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে সকালবেলা। আমি তো জাস্ট মানে ঘুম থেকে উঠেই চলে এলাম যে সকালটা উঠে কীরকম লাগছে দেখতে। সকালের মর্নিং টি নিয়ে হাউসবোটের বাইরে বসে থাকতে বেশ লাগছিল। বেশ অদ্ভুত এক শান্ত শীতল পরিবেশ, নানা রকম পাখির ডাক, বিভিন্ন ফেরিওয়ালাদের শিকারা নিয়ে ঘুরে বেড়ানো। পরে রিঙ্কুজি ফোন করে জানিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি আসার কারণে ডাল লেকের কোনো শিকারা রাইড সেদিন হবে না। তাই আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে লাগেজপত্র নিয়ে রওনা দিলাম 17 নম্বর ঘাটের উদ্দেশ্যে। সেখানে রিঙ্কুজি আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিল। আমরা হাউসবোট ছেড়ে আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের হাউসবোট চেক আউট করার দিন। আজকে শ্রীনগরের হোটেলে থাকবো, হোটেল জিতুভাই অলরেডি বলে রেখেছে। আর তারপর এখন যাব টিউলিপ গার্ডেন থেকে দুধপাত্রি হয়ে আমরা চলে যাব হচ্ছে হোটেলে। দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। শিকারা আসছে, একটা শিকারায় 5 জন চলে গেছে। শ্রীনগরে আমাদের সেদিনের প্ল্যান ছিল টিউলিপ গার্ডেন দেখে দুধপাত্রি যাওয়ার, কিন্তু অমিত শাহজি আসার কারণে টিউলিপ গার্ডেন বন্ধ ছিল, আর দুধপাত্রির রাস্তায় প্রচুর জ্যাম ছিল, গাড়ি এগোচ্ছিল না। তাই আমরা তখনই সিদ্ধান্ত নিই দুধপাত্রির প্ল্যান ক্যান্সেল করে শ্রীনগরের লোকাল সাইট সিন করব, আর সবাই তাতে রাজিও হয়ে যায়। রিঙ্কুজি আমাদের দিকে চলে এসছে, এখন রিঙ্কুজি আমাদের নিয়ে যাচ্ছে। ডাল লেকের 17 নম্বর গেটের উল্টো দিকে রিজার্ভ ফরেস্টের রোড পাহাড় জঙ্গল বেয়ে উঠে গেছে ওপর দিকে। রাস্তার শেষে পাহাড়ের মাথায় শঙ্করাচার্য মন্দির। শ্রীনগর সাইট সিনের প্রথম স্পট আমাদের এই শঙ্করাচার্য মন্দির যেতে গেলে এইখানে কিন্তু ট্রাভেলার বা পার্সোনাল গাড়িকে এইখানে আটকে দেবে। এখান থেকে অটো করে যেতে হবে হচ্ছে ওপরে, তারপর ওখান থেকে 200টা সিঁড়ি হাঁটা পথ। এখন আমরা অটো করবো, দেখি অটোর রেট কীরকম কী। অটো করে দিয়েছি, এখানে অটো একদম ফিক্সড রেট 150 টাকা। 9 জন আছি, তাই 3টে অটো করতে হলো। এই হচ্ছে উপরে উঠছি আমরা অটো করে। আমরা চলে এসেছি, অটো নামিয়ে দিয়েছে। এখান থেকে হাঁটা পথ, এখান থেকে একটুখানি হেঁটে সিঁড়িটা শুরু হবে, 200খানা সিঁড়ি প্রায়।
এই মুহূর্তে আমি রয়েছি আদি শঙ্করাচার্য মন্দিরের একদম টপে। এখান থেকে শ্রীনগর শহরটাকে পুরো দেখা যায়। দেখুন, ঝিলাম নদী, এই হচ্ছে শ্রীনগর শহরের হোটেল, এদিকে জাবারমান পর্বতমালা, বাকিটা পুরো কুয়াশায় এখনো ঝাপসা হয়ে আছে। শ্রীনগরের এই শঙ্করাচার্য মন্দির নিয়ে রয়েছে নানান মত, তবে কাশ্মীরি ঐতিহাসিক কল্যাণের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায় আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন সম্রাট অশোকের পুত্র ঝালুকা। এরপর 6ষ্ঠ শতাব্দীতে মন্দিরটি সংস্কার করান রাজা গোপাদিত্য। 8ম শতাব্দীতে শঙ্করাচার্য এখানে আসেন, তপস্যা করেন, সেই থেকে মন্দিরটি তাঁরই নামাঙ্কিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির হল অষ্টভুজাকৃতির, যার এক একটি সাইড প্রায় 15 ফুট লম্বা। এক এক সময় এক এক রাজা মহারাজা এই মন্দিরে আসেন এবং সংস্কারের কাজ করে গেছেন। যেমন 1800 খ্রিস্টাব্দে ডোগরা রাজা গুলাব সিং সিঁড়ি নির্মাণ করেন। 1925 সালে মাইসোরের মহারাজা ইলেকট্রিক্যাল সার্চ লাইট ইনস্টল করে দিয়ে গিয়েছিলেন। 1961 সালে নির্মিত হয় এই আদি শঙ্করাচার্যের মূর্তি। 1903 সালে ঋষি অরবিন্দ এখানে এসেছিলেন। এটা হচ্ছে আদি শঙ্করাচার্য দেবের তপস্যা স্থল। হচ্ছে গৌরীকুণ্ড। হচ্ছে গৌরীকুণ্ড। এই হচ্ছে মন্দির। একটা জিনিস বলে রাখি আপনাদের, এই শঙ্করাচার্য মন্দিরে যে তপস্যা স্থলের জায়গা বা যে শিবলিঙ্গ, সেটার কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। অনেকে তুলছে ছবি, কিন্তু অ্যাজ পার রুলস আপনি পুরো রাস্তাটার ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু পার্টিকুলার ওই শিবলিঙ্গ তপস্যা স্থলের ভেতরটা, এই জায়গাটা কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই। প্রায় 30 থেকে 40 মিনিট শঙ্করাচার্য মন্দির চত্বরে কাটিয়ে ভালোভাবে পুজো দিয়ে আর ওপর থেকে পাখির চোখে শ্রীনগর শহরটাকে দেখে আবার আমরা নিচে নেমে আসি। শ্রী শঙ্করাচার্য মন্দির থেকে নেমে এসে 17 নম্বর ঘাটের উল্টো দিকে পাঞ্জাবি ধাবায় করে নিই সেদিনের ব্রেকফাস্ট। গরম গরম ধোসা সাম্বার খেয়ে রিঙ্কুজির সাথে রওনা দিই ভারত তথা এশিয়ার অন্যতম বৃহৎ মুঘল গার্ডেন নিশাতবাগ। আমরা এসেছি এখন নিশাত গার্ডেনে। এটা হচ্ছে মানে কাশ্মীর ভ্যালির মধ্যে সেকেন্ড লার্জেস্ট মুঘল গার্ডেন। 30 টাকা করে এন্ট্রি ফিস। এই হচ্ছে নিশাত গার্ডেনের এন্ট্রান্স। কাশ্মীর তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে যত মুঘল গার্ডেন আছে তার মধ্যে এই নিশাতবাগ হলো অন্যতম। উর্দু ভাষায় নিশাত শব্দের অর্থ হলো আনন্দ, তাই নিশাতবাগকে বলা হয় আনন্দের বাগান। প্রায় 19 হেক্টর বা 47 একর জায়গা জুড়ে বিস্তৃত এই নিশাত গার্ডেন কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের 20 নম্বর স্ত্রী ছিলেন নূরজাহান। নূরজাহানের বড় ভাই আসিফ খান এই নিশাতবাগের নকশা নির্মিত করেন এবং প্রতিষ্ঠা করেন। 1633 খ্রিস্টাব্দে এই বাগানের নির্মাণ কার্য শেষ হবার পরে জাহাঙ্গীর পুত্র সম্রাট শাহজাহান
যখন এই বাগানটিকে দেখেন তখন তিনি এই বাগানের জমকালো সৌন্দর্য দেখে মুগ্ধ হন। কিন্তু আসিফ খান তাকে এই বাগানটি উপহার না দেওয়ায় তিনি রাগে এই বাগানের জল সরবরাহ বন্ধ করে দেন। সেই সময় আসিফ খানের এক ভৃত্য শালিমার বাগ থেকে এই নিষাদ বাগে জল সরবরাহ চালু করেন। যদিও পরবর্তীতে সম্রাট শাহজাহান এই জল সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নেন। তো আমরা এসে পৌঁছেছি একদম নিষাদ গার্ডেনের টপে, আর এখান থেকে শুধু গার্ডেনটাকে লাগছে দেখুন একবার। জাবারবান তথা পীরপঞ্জল পর্বতমালার পাদদেশে অবস্থিত এই নিষাদ বাগের সৌন্দর্য মনে ধরে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নিষাদ গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি শালিমার বাগের দিকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, শুধুমাত্র অমিত শাহ এসছে বলে। টিউলিপ গার্ডেন বন্ধ, তার পুরো রাস্তা পড়েছে নিষাদ গার্ডেন, শালিমার বাগ এইসব দিকে। নিষাদ গার্ডেন থেকে আমরা চলে এসেছি শালিমার বাগে। দুটো জায়গারই এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। আর এই হচ্ছে সামনে শালিমার বাগের মার্বেল প্যাভিলিয়ন। ডাল লেকের উত্তর পূর্বে অবস্থিত এই শালিমার বাগ, যা 1619 খ্রিস্টাব্দে চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করে উপহার দেন তার স্ত্রী নূরজাহানকে। প্রায় 31 একর জায়গা জুড়ে বিস্তৃত এই শালিমার বাগ ছিল কাশ্মীরের প্রথম মুঘল গার্ডেন, তাই একে বলা হয় ক্রাউন অফ শ্রীনগর বা শ্রীনগরের মুকুট। এই শালিমার শব্দের ব্যুৎপত্তি শাহ আল ইমারাত থেকে, যদিও এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। ধীরে ধীরে এই উদ্যানের রূপ আরো জমকালো হয়ে উঠলে জাহাঙ্গীরের নাম দেন ফারা বক্স, যার অর্থ আনন্দদায়ক। তারপর জাহাঙ্গীর পুত্র সম্রাট শাহজাহানের আমলে এই শালিমার বাগ আরও সম্প্রসারিত হয় এবং এর নাম হয় ফয়েজ বক্স, যার অর্থ প্রচুর বা অনেক। মহারাজা রঞ্জিত সিং এর আমলে এই শালিমার বাগের মার্বেল প্যাভিলিয়নটি ছিল ইউরোপীয় দর্শনার্থীদের জন্য অতিথিশালা। মহারাজা হরি সিং এর আমলে এই শালিমার বাগের বিদ্যুতায়নের কাজ হয়। এভাবে একের পর এক রাজা মহারাজার শাসনকালে বারবার রূপ পাল্টেছে এই শালিমার বাগ। প্রায় 1 ঘন্টা মতো এই শালিমার বাগে কাটিয়ে আমরা আমাদের পরবর্তী সাইট সিইং এর দিকে রওনা দিই। নিষাদ গার্ডেন, শালিমার বাগ, তারপরে এসে আমরা হজরতবাল মসজিদে। চশমাশাহী, পরিমাল, টিউলিপ গার্ডেন সব আজকে বন্ধ এই অমিত শাহর জন্য। চারচিনারটা ইচ্ছে ছিল যাবার, দেখা যাক করা যায় কিনা, টাইমে খোলায় কিনা। শ্রীনগরের হজরতবাল এলাকায় অবস্থিত এই হজরতবাল মসজিদ, যা নির্মিত হয় সম্রাট শাহজাহানের রাজত্বকালে। মনে করা হয় এই মাজারেই রয়েছে হজরত মোহাম্মদের চুল, তাই এই মসজিদকে সবাই খুব পবিত্র বলে মানে। হজরতবাল মসজিদকে দরগা শরীফও বলা হয়। এই হজরতবাল মসজিদেই রয়েছে সম্রাট আওরঙ্গজেবের লেখা কুরআনের কপি। হজরতবাল মসজিদে আমরা ঢুকেছি, কিন্তু ভেতরটার মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নেই। বেশ সুন্দর লাগছে, একটা বেশ আলাদা শান্তি যেন এই জায়গাটায়। সব টুরিস্ট পার্টিদের যেহেতু টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছে, দুধপাত্রী অনেকেই যাচ্ছে না, সবাই তাই মোটামুটি এই শ্রীনগরের লোকাল সাইট সিইং করে বেড়াচ্ছে। জ্যাম দেখুন, গাড়ির জ্যাম। শ্রীনগরের রাস্তায়
প্রচণ্ড জ্যাম থাকার কারণে আর অর্ধেক ট্যুরিস্ট স্পট বন্ধ থাকার কারণে আমরা বেশি সাইট সিন করতে পারিনি। দুপুর 3টে নাগাদ হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে বেরোতে যাওয়ার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা এখন শ্রীনগরের লালচকের দিকে যাচ্ছি। শ্রীনগরের ভেতর দিকে জিতু ভাই আমাদের রুম দিয়েছে। তো এখন খুব বৃষ্টি হচ্ছে, পুরো শ্রীনগরে এখন বৃষ্টি হচ্ছে। আর সামনে 3 सरदारजी जा रहा है। শ্রীনগরে হাঁটছি, হেঁটে লালচকের দিকে যাচ্ছি। ভালো বৃষ্টি হচ্ছে এখন, মানে এই মুহূর্তে একটুখানি গুড়ি গুড়ি হয়েছে। এই হচ্ছে লালচক, লালচকের ঘন্টাঘড়ি, ঘন্টাঘর। তো আমরা এসে পৌঁছেছি এখন লালচকে, আর আমার পেছনে লালচকের ঘন্টাঘর। বর্ষায় পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছে, পুরো লালচক বৃষ্টিতে জলে জল হয়ে আছে রাস্তাঘাট। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের সাথে এই লালচকের এই ঘণ্টাঘড়ি বেশ ওতপ্রোতভাবে জড়িত। সে স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরুর বিশাল সভা থেকে শুরু করে কাশ্মীরের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ, বা লালচকের টাওয়ারে ভারতীয় পতাকা উত্তোলন থেকে 1993-এর ভয়াবহ অগ্নিকাণ্ড। সত্যি কত ইতিহাসেরই না সাক্ষ্য বহন করে চলেছে এই লালচক। এখানে হলে ঠিক আছে না, ওইখানটা তো বড় সাইজে দেখবে। ম্যাডাম বাতাও ম্যাডাম, কি দেখছো মা? কত দাম বলছে এগুলো? এগুলো কত দাম বলছে भाई? कितने का? 450 और कुछ कम सम नहीं होगा? লালচকের মার্কেটে মায়েদের জমিয়ে কেনাকাটার পর আমরা অটো ধরে যাই মুঘল দরবার। আমরা আগের বারে এসেছিলাম, আগের যে ব্লগটা আপনারা দেখেছিলেন লেহ লাদাখে যাওয়ার সময় শ্রীনগরে লাস্ট ইয়ার অগাস্ট মাসে, তখন এসেছিলাম এই মুঘল দরবারে কাশ্মীরি বাজওয়ান খেতে। এবারে কাশ্মীর ঘুরতে এসেছি আর সবাইকে আমি রিকমেন্ড করেছি কাশ্মীরি বাজওয়ান যদি খেতে হয় তাহলে এই মুঘল দরবারে। এই হচ্ছে বাজওয়ান রাখা রয়েছে। से स्टार्ट करेंगे, ठीक है सर। ये सीख कबाब लेंगे, तबक माज लेंगे, वाजा चिकन लेंगे, कौरमा लेंगे, चटनी के साथ, ठीक है सर। फिर थोड़ा राइस लेंगे, रोगन जोश, रिश्ता, लास्ट में यखनी, ठीक है। सीख कबाब, तबक माज, वाजा चिकन, गुश्ताबा, रोगन जोश, रिश्ता। एक ग्रेवी लेकर वो ड्राई आइटम स्टार्टर में रहता है, बाकी राइस के साथ पुलाव खाया जाता है बाद में। रोगन जोश, रिश्ता और गुश्ताबा लास्ट में खाया जाता है। गुस्तावा लास्ट में? जी जी हाँ, गुस्तावा लास्ट में। वो ड्राई आइटम स्टार्टर ले लो, उसके बाद में इन ग्रेवी के साथ खाना है चावल। কাশ্মীরি বাজওয়ান ডিশের ডিটেলস আমার এক ভিডিওতে বলা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখলাম, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি কাশ্মীরে গিয়ে আপনারা কাশ্মীরি বাজওয়ান ট্রাই করতে চান তাহলে অবশ্যই একবার মুঘল দরবারে ট্রাই করবেন। বাজওয়ান খেয়ে বৃষ্টি মাথায় নিয়ে যখন আমরা হোটেলে ফিরি তখন রাত 10:30। কিন্তু মনে একটা আফসোস ছিল, টিউলিপ গার্ডেন দেখা যাবে কিনা, কারণ পরের দিন আমাদের জম্মু থেকে ট্রেন। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। কালকে তো আমাদের টিউলিপটা হয়নি, তো আজকে টিউলিপটা করারই প্ল্যান আছে। সকালবেলা টিউলিপ করে আমরা বেরিয়ে যাব জম্মু স্টেশন, রাত্রিরে আমাদের ট্রেন। আর এই মুহূর্তের শ্রীনগরের আবহাওয়া হচ্ছে এরকম, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। জানি না টিউলিপ দেখতে পাবো কি না। আর সব থেকে বড় কথা একটা যেটা বলা হয়নি আপনাদের, কালকে আমরা যে হোটেলটা এসে উঠেছিলাম, মানে সেটা হোটেল অ্যাকচুয়ালি না, এটা একজনের বাড়ি, তিনি ওই হোটেল হিসেবে ভাড়া দেন আর কি। গুড মর্নিং রিঙ্কুজি। गुड मॉर्निंग। हाँ रिंकू जी, सफर खत्म होने लगा। वो लोग निकल गए, जीतू भाई जम्मू काजीकुंड क्रॉस करके निकल गए। আমাদের পুরো যে ট্রিপটা যে সুন্দরভাবে কমপ্লিট করালো এই হচ্ছে রিঙ্কুজির নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। রিঙ্কুজি, জিতু ভাই এরা সব একসাথেই সব মানে পুরো ট্রিপ করায় আর কি ট্যুরিস্টদের। তো
তো খুব ভালো। জিতু ভাইয়ের সাথে তো আগেই আলাপ হয়েছিল আমাদের লেহ লাদাখ যাওয়ার সময়, তারপরে রিঙ্কুজির সাথে আলাপ হলো আমাদের কাশ্মীর ট্রিপে। তো খুব ভালো, আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা কন্টैक्ट করতে পারেন। ইনোভা আছে, ट्रैवलर আছে, है ना, और क्या क्या गाड़ी है आप लोगों का? सब मिलेगा, डिजायर इटास जो चाहिए मिलेगा, जो होगा सो वही मिलेगा। कश्मीर ट्रिप पूरा एकदम अमृतसर होकर पूरा कंप्लीट कर देंगे। এখন বাজে 7:30 আর আমরা স্টার্ট করলাম টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। দেখা যাক কপালে কি থাকে। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়ছে, আর মোটামুটি টিউলিপ গার্ডেন খোলা থাকে কি থাকে না এই ব্যাপারটাকে আগে দেখতে হবে। জানি না কি থাকবে কপালে। এই হচ্ছে বৃষ্টি স্নাত ডাল লেক। সকালবেলা একদম 7:30 পৌনে 8টা বাজে, মেঘলা আকাশ একবারে পুরো ঘিরে রয়েছে। আমি একটু কাজটা নামাই, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। এই হচ্ছে ডাল লেক। আমাদের কপাল ভালো, আজকে টিউলিপ গার্ডেনের রাস্তা খোলা আছে। এবারে যদি একটু বৃষ্টিটা একটু যদি পরিষ্কার হয় আকাশটা, তাহলে তো আরোই সোনায় সোহাগা আর কি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই হাঁটছি। এই হচ্ছে চশমের শাহী, এদিকে নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। তো বলছে 0.5 কিলোমিটার হাঁটতে হবে। গাড়িকে মানে কোনো মানে হয় গাড়িকে অত দূরে গাড়িকে আটকে দেওয়ার। এই হচ্ছে টিউলিপ গার্ডেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান হলো এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। জবরবান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই গার্ডেনে প্রায় 75 রকমের টিউলিপ রয়েছে। এছাড়াও রয়েছে হাইসেইন্থ, ড্যাফোডিল এবং রানুনকুলাস, যা নেদারল্যান্ড থেকে আনা হয়েছিল। শ্রীনগরের এই টিউলিপ গার্ডেন দর্শনার্থীদের জন্য খোলা হয় 2007 সালে। আগে এই গার্ডেন সিরাজবাগ নামে পরিচিত ছিল। প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম 2 সপ্তাহ এখানে টিউলিপ ফুটে থাকে, আর তখন যেন এই বাগানে চলে রঙের খেলা। কালকে বৃষ্টিটা তো ভালোই হয়েছে। এইদিকে দেখুন, এদিকের কিন্তু অর্ধেক ফুল ঝরে গেছে পুরো। আর এদিকটা দেখুন, মেঘটা জাস্ট নামছে পাহাড়ের গা বেয়ে। জবরবান পর্বতমালার একদম পাহাড়ের গা বেয়ে মেঘ নেমে আসছে, আর নিচে টিউলিপ গার্ডেন। বেশ মনোমুগ্ধকর একদম। টিউলিপ দেখবো বলেই এই সময়ের কাশ্মীর ট্রিপ প্ল্যান করেছিলাম। সকালের ওয়েদার দেখে ভেবেছিলাম এই বৃষ্টিতে ভালো করে কিছুই দেখা যাবে না, কিন্তু ভাগ্য ভালো ছিল বলেই গার্ডেনে ঢোকার পর বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর এই ঘ্যানঘ্যানে কালো আকাশের সকালটাকে মনের মধ্যে রঙিন করে দেয় এই হাজার রকমের ফুটে থাকা টিউলিপ। আমরা সত্যিই মুগ্ধ। কাশ্মীর ট্রিপ আমাদের সার্থক। টিউলিপ গার্ডেন থেকে গাড়ি করে এগিয়ে যাওয়া যায় চশমে শাহী পরিমহল, কিন্তু রাস্তা বন্ধ থাকায় আমরা যেতে পারিনি। তাছাড়া আমাদের যেতে হবে জম্মু স্টেশন, তাই টিউলিপ গার্ডেন থেকে প্রায় 10টা নাগাদ আমরা রওনা দিই জম্মুর উদ্দেশ্যে। পথে লাঞ্চ সেরে রাস্তার জ্যাম কাটিয়ে যখন আমরা জম্মু পৌঁছাই তখন বিকেল 4টে। আমরা এসেছি জম্মুর ইন্দিরা চক। এই হচ্ছে ইন্দিরা চক। এটা ওই যে হচ্ছে রঘুনাথ মন্দির, ওদিকে এই দুটো অটো করে আমরা যাবো হচ্ছে শিব মন্দির আর রঘুনাথ মন্দির আর রঘুনাথ মার্কেট। ফার্স্টে যাবো আমরা শিব মন্দির। শিব মন্দির जाएंगे पास। इसका नाम क्या है मंदिर का? शिव टेम्पल। शिव टेम्पल। नंदी महाराज। জম্মু সাইট সিনের প্রথমে আমরা যাই রণবীরেশ্বর মন্দির। 1883 সালে
মহারাজা রণবীর সিং এই শিব মন্দির নির্মাণ করেন। কালো কোষ্ঠী পাথরের এই 8 ফুট উঁচু শিবলিঙ্গ, যা ভারতের এক অন্যতম বৃহৎ শিবলিঙ্গ। এছাড়াও আরও 12টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এই মন্দিরে, যার মাপ প্রায় 15 থেকে 35 সেন্টিমিটার। রণবীরেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা যাই রঘুনাথ মন্দির। এই রঘুনাথ মন্দির হলো জম্মুর এক অন্যতম বিখ্যাত মন্দির। উত্তর ভারতের জম্মুতে অবস্থিত সব থেকে বড় মন্দির। 1822 থেকে 1860 সালের ভিতর ডোগরা রাজা গুলাব সিং এবং তার পুত্র মহারাজা রণবীর সিং এই রঘুনাথ মন্দির নির্মাণ করেন। মন্দিরের প্রধান দেবতা বিষ্ণুর অবতার রাম। এছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এই রঘুনাথ মন্দিরের ভিতর। 2002 সালের মার্চ ও নভেম্বর মাসে পরপর 2টি ভয়ানক সন্ত্রাসী হামলা হয় এই রঘুনাথ মন্দিরে। ভারতীয় সেনাসহ অনেক দর্শনার্থী প্রাণ হারায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মন্দিরের ভিতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কেউ যদি চান এই রঘুনাথ মন্দিরে এসে এখানে থাকবেন, তার জন্য রয়েছে হরিভবন যাত্রীনিবাস, রুমস রয়েছে, ডরমেটরি রয়েছে, এসি, নন এসি, ক্লকরুম, সমস্ত কিছুর ব্যবস্থা বন্দোবস্ত রয়েছে। বিকেলবেলার অনেকটা সময় এই রঘুনাথ মন্দিরের ভেতরে কাটিয়ে আমরা রঘুনাথ মার্কেটে ঘোরাফেরা করি। আর মায়েরা যথারীতি ব্যস্ত হয়ে পড়ে দোকানের দাম দর কষাকষি করে। রঘুনাথ মার্কেট থেকে আমরা যাই জম্মুর গুরুদুয়ারা। সেখানে কিছুটা সময় কাটিয়ে রিঙ্কুজি আমাদের নিয়ে যায় জম্মু স্টেশন। তারপর রিঙ্কুজিকে বিদায় জানিয়ে আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করি। জম্মু থেকে আমাদের নিউ দিল্লি পর্যন্ত উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের টিকিট বুক করা ছিল। নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানীতে ফিরে যাই বাড়ি, সাথে নিয়ে আসি সারা জীবন মনে রাখার মতো কিছু স্মৃতি আর মুহূর্ত। কাশ্মীর সিরিজ এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।